একটু আমি যুক্ত হচ্ছি এই মুহূর্তে অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এবং অধ্যাপক আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের এই সময়ের আয়োজনে। প্রথমে অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, আপনার কাছে যেতে চাই। আসলে যতবারই আপনার সঙ্গে কথা হয়েছে এই এইচএসসি পরীক্ষা নিয়ে এক ধরনের প্রস্তুতি আপনাদের মধ্যেও ছিল, শিক্ষার্থীদেরও আপনার তৈরি থাকতে বলেছিলেন, কিন্তু করোনার সংকট আসলে এমন একটি সংকট যে সংকটে পুরো বিশ্বব্যাপী মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারকার এইচএসসি পরীক্ষা হচ্ছে না। আপনার মুখ থেকে আমি একটু আসলে অভিভাবক এবং যারা আমাদের শিক্ষার্থী আছে তাদেরকে আশ্বস্ত করার জন্য জানতে চাই, এই যে তাদের মূল্যায়নটি হবে তাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার যে গড় নাম্বার তার ভিত্তিতে, তাতে করে তাদের যে সার্টিফিকেটটি তারা হাতে কবে পাবে এবং এটি আসলে কোন পদ্ধতিতেই তাদের কাছে পৌঁছবে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আমাদের এখানে আরিফিন সিদ্দিকী স্যার আছেন, অত্যন্ত প্রাজ্ঞ এবং প্রবীণ শিক্ষাবিদ, তাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আরো যারা আলোচক আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুরুতে যথার্থই বলেছেন যে একটি বিশেষ পরিস্থিতিতে আমরা অনেকটা বাধ্য হই আমাদের প্রচলিত পদ্ধতিতে যেভাবে আমরা পরীক্ষাটি গ্রহণ করতাম, কাগজে কলমে কিংবা সরাসরি পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা আমরা সেটি গ্রহণ করতে পারছি না। এই পরীক্ষা গ্রহণ করবার জন্য যে অনেকগুলি বিকল্প ছিল, আমরা সেই সবগুলি বিকল্পই কিন্তু আমরা এখানে বিবেচনা করেছি যে কোন কোন বিকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায়। আমরা যেটি এডেক্সেল যেটি করেছে সেভাবে আমরা মূল্যায়ন করতে পারতাম। আমরা কলেজ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নম্বর নিয়ে এসে মূল্যায়ন করতে পারতাম। কিন্তু এই দুইটি পদ্ধতি আসলে আমাদের প্রচলিত ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যবস্থা সবকিছু নিয়েই কিন্তু এইগুলি আসলে বাস্তবায়িত করা সম্ভব ছিল না। ফলে আমাদের কাছে সবচেয়ে যেটি মনে হয়েছে যেটি আমরা বাস্তবায়ন করতে পারবো, যেটি আমাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বিষয়, সেটি হচ্ছে এই শিক্ষার্থীরা অতীতে দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। যে পরীক্ষা দুটি আমরা শিক্ষা বোর্ড থেকে গ্রহণ করেছিলাম, তার একটি নির্ভরযোগ্যতা আছে এবং তার উপর ভিত্তি করে আমরা পরীক্ষার ফলটি প্রকাশ করি। এখানে একটি বিষয় আমাদের সকলের মনে রাখা দরকার, যে শিক্ষার্থীরা 2020 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল, এই শিক্ষার্থী সকলেই কিন্তু পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। তাদের লেখাপড়ার যে কাজটি তারা সেটি শেষ করে ফেলেছিল। আমরা কিন্তু গত 22 মার্চ এই পরীক্ষাটি স্থগিত করি, যেটি 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। এখন আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার যে ফল তারা করেছে তার গড় মানের উপর ভিত্তি করে আমরা এইচএসসি পরীক্ষার একটি মূল্যায়ন তাদের কাছে দেব। এক্ষেত্রে এখন পর্যন্ত বিষয়টি ওভাবে আমরা পরিষ্কার করতে পারিনি বা সিদ্ধান্ত আমরা নেইনি যে এই দুইটি পরীক্ষার কোন পরীক্ষার উপরে কতটুকু ওয়েটেজ দেওয়া হবে। আমাদের দুটি পরীক্ষা দুটি ভিন্ন রকমের। জেএসসি পরীক্ষা এক ধরনের পরীক্ষা, এসএসসি পরীক্ষা আরেক ধরনের পরীক্ষা। জেএসসি পরীক্ষায় যে বিষয়গুলি পাঠদান পরীক্ষা নেওয়া হয়, এসএসসি পরীক্ষায় কিন্তু ওই ধরনের একই ধরনের বিষয় পরীক্ষা নেওয়া হয়। আবার জেএসসিতে যে শিক্ষার্থীরা যে সময় পরীক্ষা দেয়, যে বয়সে পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষাতে আর বয়সটিও কিন্তু তাদের। অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, তাহলে কি সিদ্ধান্তগুলো হুটহাট করে কি একটু চলে আসলো কি এখানে? কারণ একটা সময় আপনি বলছিলেন সবাইকে প্রস্তুত থাকতে, যে এইচএসসি পরীক্ষা হচ্ছে, কেন্দ্রগুলো তৈরি হচ্ছিল, হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত আমরা পেলাম এবং এখনো অনেকটি আসলে বিষয়টিকে পরিষ্কার করা যায়নি যে আমরা জেএসসি থেকে কেমন শতাংশ নাম্বার নেব এবং এসএসসি থেকে কেমন নেব। সিদ্ধান্তটি আসলে একটু হঠাৎ করেই কি চলে আসলো কিনা, এটি একটি বিষয় থেকেই যায়? এটি হঠাৎ করে চলে আসেনি, আমাদের সামনে কতগুলি সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল। একটি হচ্ছে, আপনি তো বললেন শুরুতে যে কোভিড-19 পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এটি কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের তিন ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল। একটি হচ্ছে এই শিক্ষার্থীদেরকে পরবর্তী সময় তারা উচ্চশিক্ষায় ভর্তি হবে, সেখানে একটা ভর্তির বিষয় আছে। তারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে দেশের বাইরে তারা পড়তে যাবে, তারা সেখানে পিছিয়ে পড়তে পারে। আবার এই সার্টিফিকেট নিয়ে আমাদের একটি সংখ্যক পরীক্ষার্থী তারা কিন্তু পরবর্তী সময় কর্মজীবনে প্রবেশ করবে। তারা তো অনেকটা অপেক্ষা করলো, কারণ এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন প্রায় অক্টোবর চলে আসলো, তারপরেও আসলে কোনো উপায় না হয়ে আসলে সিদ্ধান্তটি চলে এসেছে। একটু অধ্যাপক আরিফিন সিদ্দিক, আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে এইচএসসি পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশন হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার কাছে কি মনে হয় যে আমাদের আর বিকল্প অন্য কোনো পথ ছিল? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে শুরুতেই বলতে হবে যে করোনার এই মহাসংকটে আমরা একেবারে একটা অনিশ্চিত জীবনযাপন করছি। আগামীকাল কি অবস্থা দেখা দেবে এই করোনা ভাইরাসজনিত সমস্যাগুলো, এটাও কিন্তু আমরা সঠিকভাবে জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা পুরো পৃথিবীর এই প্যান্ডেমিক সিচুয়েশন, এই বৈশ্বিক মহামারী পর্যবেক্ষণ করছে, পর্যালোচনা করছে, তাদেরকেও আমরা দেখেছি বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে, আবার পরবর্তীতে সেই সিদ্ধান্ত সংশোধন করেছে। তো এই ধরনের একটা অনিশ্চিত অবস্থায় আপনি যেই সিদ্ধান্তই নেন, দেখা যাবে সেটা কখনই পারফেক্ট সিদ্ধান্ত হবে, 100% সঠিক সিদ্ধান্ত এটা কিন্তু আপনি বলতে পারবেন। যেটা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের এই উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষাগুলোর বিষয়, সেটাকে আমি বলবো যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত।
একটা যৌক্তিক সিদ্ধান্ত, যেটি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব ব্যাখ্যা করলেন। কারণ বহুভাবেই হয়তো সিদ্ধান্ত নেওয়া যেত, কিন্তু এখন যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে আমাদের দেশে, এখানে আমরা এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রগুলোতে এনে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পরীক্ষা নিতে পারবো, এটা একেবারেই অসম্ভব। বিকল্প কি হতে পারে? বিকল্প জেএসসি এবং এসএসসি পরীক্ষার মূল্যায়ন, যেটি বোর্ডগুলোতে সংরক্ষিত আছে, সেগুলো দিয়ে একটা সমন্বিত মূল্যায়ন তারা করবেন, এই সিদ্ধান্ত নিয়েছে। অধ্যাপক আরিফিন সিদ্দিক, একটি বিষয় যে প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে তার সন্তান কেউ চিকিৎসক হবেন, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কেউ হয়তো প্রকৌশলী হবেন। সেই জায়গায় কিন্তু আসলে এখন আমাদের অভিভাবকরা খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। তারা ভাবছেন যে উচ্চশিক্ষায় এই ধরনের ফলাফল কোনো ধরনের জটিলতা তৈরি করতে পারে কিনা, এবং যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা। সেক্ষেত্রে যদি তাদেরকে আশ্বস্ত করে আপনি বলেন যে আসলে বিষয়টি কি দাঁড়াবে। না, আমার মনে হয় না যে এই ধরনের উদ্বেগের কোনো কারণ আছে, কারণ তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েও যদি মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতো, সেটাই বোর্ডগুলোই দিত। এখন এই বোর্ডের সার্টিফিকেট, বোর্ডের মার্কশিট নিয়ে তারা যাবে ভর্তি হওয়ার জন্য। আর এই 13.5 লক্ষ শিক্ষার্থী সবাই কিন্তু উচ্চশিক্ষায় যাবে না। আমাদের মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এক্সিট এক্সাম, এখান থেকে পাশ করে অনেকেই বিভিন্ন পেশায় চলে যাবে, কেউ মেকানিক্যাল জবে যাবে, কেউ ব্যবসায় যাবে, কেউ প্রবাসে চাকরি বাকরি করতে চলে যাবে। আর যে শিক্ষার্থীরা আপনি যেটা বললেন প্রকৌশল, চিকিৎসা, বিভিন্ন পেশায় যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে, সেই প্রস্তুতিটা তাদের থাকতে হবে। অধ্যাপক আরিফিন সিদ্দিক, আপনার কাছে একজন দর্শক আমাদের কাছে ফেসবুকে প্রশ্ন করেছেন যে যারা বিদেশে পড়তে যাবে, মূলত সেখানে তো সার্টিফিকেট দেশের একটি তারা পাবে, কিন্তু এই যে পরীক্ষা বিহীন ভাবে যে সার্টিফিকেটটি পাওয়ার বিষয়টি আসে, এটি কি তাদের বিদেশে স্কলারশিপ পাওয়া বা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দিবে কিনা? আমার মনে হয় না, কারণ এই করোনার যে একটা অনিশ্চিত অবস্থা, এটা কিন্তু সব দেশে জানে। আপনি যুক্তরাষ্ট্রে যাবে আমাদের ছেলেমেয়েরা, যুক্তরাষ্ট্রের 3000 বিশ্ববিদ্যালয়ের উপরে অতি সম্প্রতি একটা জরিপ পেয়েছে, এবং সেখানে দেখা গেছে যে 27% বিশ্ববিদ্যালয় কলেজ তারা অনলাইনে শিক্ষা দেবে, এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় খুলেছে। 19% বিশ্ববিদ্যালয় তারা মনে করেছে তারা ইন পার্সন, অর্থাৎ ছেলেমেয়েরা ট্রেডিশনালি ক্লাসে আসবে, তারা ক্লাস করবে। সেক্ষেত্রে আসলে খুব বেশি মানে যেটিকে আমরা বলছি যে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা, শিক্ষার্থীরা, সেই জায়গাটি কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারছি যে এটি তাদের জন্য জটিলতা তৈরি করবে না। নিশ্চয়ই, যেটি বলছিলাম, 16% তারা মনে করেছে মিশ্র পদ্ধতি, অর্থাৎ অনলাইনও করবে, অফলাইনও করবে। অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, জি আমি আসবো আপনার কাছে আবার। অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, যে বিষয়টি এসেছে এখানে সেটি হচ্ছে যে যারা আসলে এই যে তাদের বিষয়গুলো পরিবর্তন করেছে, বিজ্ঞান বিভাগ থেকে যারা মানবিকে চলে গিয়েছেন, তাদের বিষয়গুলোতে মূল্যায়নটা কিভাবে হবে? সেখানে তো আসলে একেবারেই পরিবর্তন একটি চিত্র। তারা আসলে কিভাবে ফলাফল পাবেন বা তাদেরকে আপনারা কিসের ভিত্তিতে মূল্যায়নটি করবেন? একজন দর্শক যুক্ত হতে যাচ্ছেন, আমি তার ফোনটি নিয়ে প্রশ্নটিতে আসছি। দর্শক, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে রোমান বলছি। জি, সংক্ষেপে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ছিল যে সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা অবশ্যই অনেক সুন্দর একটা সিদ্ধান্ত, যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে জিএসসি এবং এসএসসি ভিত্তিতে করোনাকালীন সময়। কিন্তু আরেকটা, আমাদের কারিগরি শিক্ষার দিক মানে কারিগরি শিক্ষার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবসময় বলে যে কারিগরি শিক্ষার স্বর্ণযুগ, মানে বাংলাদেশকে স্বর্ণ সময় নিয়ে যাচ্ছে তারা। সেক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের ডিপ্লোমা প্রকৌশলী অনেক বৃদ্ধি পাচ্ছে বেশি, কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র একটাই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু সরকার কিছুদিন আগে মানে গত শিক্ষাবর্ষে বলছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে একজন মেকানিক্যাল ডিপ্লোমা প্রকৌশলী বা একজন সিভিল ডিপ্লোমা প্রকৌশলী, সে কি করে বিশ্ববিদ্যালয়ে মানে ইন্টারমিডিয়েটের সঙ্গে পরীক্ষা দিয়ে চান্স পায়? ঠিক আছে, চান্স পাওয়ার পর আবার কিভাবে তারা ভূগোল, বাংলা বা ইতিহাস, এই সকল ইসলামের ইতিহাস, এই সকল সাবজেক্টে কিভাবে তারা অনার্স করবে? কারণ তারা তো একজন ডিপ্লোমা প্রকৌশলী, সে প্রকৌশল বিদ্যায় অ্যাটলিস্ট 4 বছরের একটা তার জ্ঞান আছে। সেক্ষেত্রে আবার উচ্চশিক্ষার জন্য বিএসসি করা তার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু তারা কিভাবে বাংলা বা এই সকল আমার একটা প্রশ্ন হচ্ছে, অধ্যাপক আরিফিন সিদ্দিক, আপনি যদি প্রশ্নের উত্তরটি দিতেন। না, আমার মনে হয় যে আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন অত্যন্ত যৌক্তিক, অর্থাৎ যার উচ্চশিক্ষার ইচ্ছা আছে এবং উচ্চশিক্ষা নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, তাকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা ঠিক হবে। প্রকৌশলী, বিশেষ করে ডিপ্লোমা প্রকৌশলী যারা আছেন, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় যে একটা ন্যূনতম যোগ্যতা ধরে তাদের যে বিষয় তারা পড়তে চান সেই বিষয়গুলোতে ভর্তির সুযোগ দেওয়া দরকার। তবে যে কোনো বিভাগেই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা ন্যূনতম যোগ্যতা, সেই ন্যূনতম যোগ্যতাটা আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যাপারে কি হবে সেটি হয়তো নির্ধারণ করা যেতে পারে, এবং সেটা আমাদের শিক্ষা নীতি, সেই শিক্ষা নীতিতে এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। তবে আমরা জানি, আমরা বঙ্গবন্ধু তিনি যে কথা বলেছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশে, যে আমি এই দেশে কেরানি বানানোর শিক্ষা বন্ধ করি এবং কারিগরি, প্রযুক্তি, প্রকৌশলী, চিকিৎসক, এই ধরনের পেশাজীবী তৈরি করার জন্য এগিয়ে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। বঙ্গবন্ধু থাকলে হয়তো আজকে এই প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ থাকবে। আমি আসবো আপনার কাছে আবারও। অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম, যারা বিষয় পরিবর্তন করেছে তাদের মূল্যায়ন কিভাবে হবে?
আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে আপনাকে আরেকটা বিষয় বলি। আপনি বলছিলেন যে হুটহাট করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম কিনা। প্রকৃতপক্ষে আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। এখন কোন পরীক্ষার উপরে কতটুকু ওয়েটেজ দেওয়া হবে সেই বিষয়টিও আমাদের আলাপ আলোচনার মধ্যে আছে এবং প্রায় সিদ্ধান্তের কাছাকাছি আছে। ঠিক এই মুহূর্তে আমরা সেই বিষয়গুলি প্রকাশ করছি না। আমরা যখনই আমাদের সময় হবে তখন এটা টেবুলের নীতিমালায় সেটা আমরা প্রকাশ করে দিব। এবং আপনি নিশ্চয়ই আরো শুনেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছেন তখন এই বিষয়গুলি কিন্তু অ্যাড্রেস করেছেন। আমাদের উচ্চ মাধ্যমিকে অনেক ধরনের শিক্ষার্থী আছে, আমাদের নিয়মিত শিক্ষার্থী আছে, অনিয়মিত শিক্ষার্থী আছে, অনিয়মিত শিক্ষার্থী প্রকারভেদ আছে, আপনার কারিগরি থেকে শিক্ষার্থী, সাধারণ শিক্ষা এসছে, মাদ্রাসা থেকে সাধারণ শিক্ষা এসছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার মধ্যে আছে, আবার আমাদের প্রাইভেট শিক্ষার্থী আছে, মান উন্নয়ন শিক্ষার্থী আছে, নানা ধরনের শিক্ষার্থী আছে। আমরা যে কাজটি করব, এই যে এক বিভাগ থেকে যখন তারা আরেক বিভাগে পরিবর্তন হয়ে যাচ্ছে, বিজ্ঞান থেকে মানবিকে যাচ্ছে অথবা বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা যাচ্ছে, এদেরকে কিভাবে আমরা অ্যাড্রেস করবো, কিংবা অন্যান্য ডিসিপ্লিন থেকে যারা আমাদের কাছে আসলো তাদের কিভাবে অ্যাড্রেস করবো, এই বিষয়গুলি কিন্তু সমন্বয় করবার জন্য এবং পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে যখন তারা ভর্তি প্রতিযোগিতায় অংশ নেবে তখন তারা কোন মানের উপর ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি অংশ নেবে, এই জন্য কিন্তু আমরা খুব একটি উচ্চ পর্যায়ের বিজ্ঞ অধ্যাপকদের নিয়ে আমরা কিন্তু একটি কমিটিও আমাদের মাননীয় মন্ত্রী করে দিয়েছেন। সেখানে সাধারণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক থাকবেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেক্ষেত্রে নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে আসলে বিষয়টি এটির কর্মপরিধি তৈরি করা হয়েছে এবং সেখান থেকে আসলে মূলত সব নীতিমালাগুলি তৈরি করা। আমরা দেখেছি যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে বিকল্প কোনো কিন্তু উপায় ছিল না বলেই কিন্তু আসলে সিদ্ধান্তটি নিতে হয়েছে। কিন্তু তারপরেও আসলে কেন সমালোচনা হচ্ছে এই প্রশ্নটি থেকেই যায়, কারণ অনেক অভিভাবক শিক্ষার্থী কেউ নেতিবাচক ভাবে সমালোচনা করছেন, কিন্তু আসলে পথ তো কোনো খোলা নেই, কারণ করোনা ভাইরাসের এই সংকটটি তো আসলে একটি নতুন বিষয় এবং বৈশ্বিক সংকট, এটির সাথে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় আসলে নিতে হতে পারে। কিন্তু একটি প্রশ্ন, সেটি হচ্ছে 9 শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে, এরকম একটি খবর আমাদের কানে এসেছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আইনি নোটিশ হতেই পারে, সেটা হওয়াটা অসম্ভব কিছু নয়, কারণ এরকম একটি প্যান্ডামিক সিচুয়েশনে আপনি নিজেও বলেছেন যে আমাদের আসলে আর বিকল্প কিছু নেই, আরএফএন স্যারও বিষয়টা সেভাবেই বলেছেন যে বিকল্প কিছু নেই। তারপরেও এটি সব কাজেরই কিছু আলোচনা সমালোচনা সবসময় থাকে, এটি আমাদের একটি সামাজিক মানে অবস্থারই বহিঃপ্রকাশ। তো এই বিষয়গুলি থাকবেই। আমরা একটি বিষয় আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমাদের যত শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছে প্রতিটি শিক্ষার্থী তার যদি ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলি আছে প্রতিটি প্রবলেমকে আমরা কিন্তু অ্যাড্রেস করব এবং এই কাজটি আমরা এমনভাবে সম্পাদন করব যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত কোনো অবস্থাতেই না হয়। হয়তোবা অনেক শিক্ষার্থী লাভবান হবে কিংবা যাদের পাওয়ার কথা ছিল না তারা সেই জায়গাটা পাবে, কিন্তু কেউ কিন্তু প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত আমাদের এই সিদ্ধান্তের দ্বারা হবে। জি, আসবো আপনার কাছে আমি আবারও। অধ্যাপক আরিফিন সিদ্দিক, আরেকটি বিষয় যেটি এখানে আছে সেটি হচ্ছে যে এই যে ফলাফলের জন্য কিছুটা ডিসেম্বর পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে, আবার পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু একেবারে এপ্রিল মাস থেকে অপেক্ষা করলো। এখন এই যে 2-2.5 মাস তারা পার করবে, শিক্ষার্থীরা আসলে মূলত কি করবে এই সময়? তারা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, নাকি সেখানে মানে দিক নির্দেশনাটি আসলে কি দিব আমরা আমাদের সন্তানদেরকে? আমার মনে হয় যে আমরা আমাদের শিক্ষার্থীদের এই দিক নির্দেশনা দিতে পারি, যেহেতু এখন পরীক্ষা হচ্ছে না, অতএব তারা কিন্তু আর পরীক্ষার প্রস্তুতির মাঝে নেই। কিন্তু এই মুহূর্তে তাদের প্রস্তুতি নিতে হবে যে আগামী ডিসেম্বরে যখন ফলাফল বেরিয়ে যাবে তখন বিশ্ববিদ্যালয়গুলো তারা ঠিক করবে তাদের স্ব বিশ্ববিদ্যালয়ে কোন যোগ্যতার ছাত্রছাত্রীরা ভর্তি করবে, তাদের ন্যূনতম আবেদন করার ন্যূনতম যোগ্যতা কি হবে এবং আবেদনকারী সংখ্যার উপরে নির্ভর করবে তারা কি অফলাইনে পরীক্ষা দেবে, অনলাইনে পরীক্ষা দেবে, অথবা কি মূল্যায়নের মাধ্যমে তারা পরীক্ষাটি তাদের ভর্তি প্রত্যাশী ছাত্রছাত্রীদের নির্ধারণ করবে। তো এই কারণে যেটাই হোক এই এসএসসি বা এই সমমানের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসের উপরেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রশ্ন প্রণয়ন করবে। আমার মনে হয় ছাত্রছাত্রীরা এখন যদি সেই চেষ্টা সেটির মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে, অর্থাৎ তারা পরীক্ষার জন্য যেমন প্রস্তুতি নেওয়ার বিষয়টি তাদের চিন্তায় ছিল, এখন ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য তারা সেইভাবে প্রস্তুতি নেবে। আবার অনেক ছেলেমেয়ে আপনি বলেছেন অনেকে হয়তো বিদেশে যাবে, তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা শুরু করবে। বিদেশে যাওয়ার ব্যাপারে এই সার্টিফিকেট কোনো অসুবিধা হবে না, কারণ স্বাভাবিক সময়েও কিন্তু এই সার্টিফিকেট নিয়েই তারা বিদেশে যাবে। জি, আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী যুক্ত হচ্ছে, পুষ্পিতা তালুকদার, এইচএসসি পরীক্ষার্থী, সে ছিল শহীদ আনোয়ার গার্লস কলেজ। পুষ্পিতা, আপনি যদি আমাকে শুনতে পান। পুষ্পিতা, মূলত এই যে হঠাৎ করে আপনারা অনেকদিন ধরে চিন্তিত ছিলেন কি হবে, কবে পরীক্ষা হবে, কালকে যে ঘোষণাটি আসলো, এটি কি আসলে আপনারা শিক্ষার্থীরা কেমন ভাবে দেখছেন? এই ডিসিশন থেকে আসলে আমরা শিক্ষার্থীরা ওভারঅল অনেক পজিটিভলি নিচ্ছি, কারণ এটা শুধু আমাদের ব্যাপার না, এখন স্বার্থপরভাবে চিন্তা করে আসলে কোনো কিছু হবে না। তাই আমরা পুরো দেশের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা এই জিনিসটাকে অনেক বেশি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই দেখছি, কারণ আমাদের সবার বাসায় বাবা মা সবাই আছে, যেটা আমাদের কোনো ক্ষতি না হলেও তাদের কিন্তু ক্ষতি হতেই পারে, আর এটা 14 লাখ শিক্ষার্থীর ব্যাপার। তো আমি মনে করি যে এটা আসলে ইতিবাচক। তবুও অনেক দিক আছে, যেমন আমার বিভিন্ন যারা বন্ধুরা আছে তারা
হচ্ছে এইচএসসি গত বছরও দিয়েছিল, গত বছর হয়তো ভালো ফলাফল করেনি, এই বছরের আশায় ওরা ছিল, এই বছরও ওদের এইচএসসিটা দেওয়া হলো না। আবার অনেকে হয়তো জেএসসি তে খারাপ রেজাল্ট করেছে, এসএসসি তে খারাপ রেজাল্ট করেছে, তাদের কিন্তু একটা আশা ছিল যে তারা এইচএসসি তে অনেক ভালো ফলাফল করবে আর সেই হিসেবে তারা অ্যাডমিশনে বসবে, কিন্তু তাদের তো এই আশাটা আসলে হলো না। তো এইগুলা যদি আমরা চিন্তা না করি, এইভাবে যদি চিন্তা না করি, আবার অনেক বেশি আমাদের ইতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছি। এটা একটা অংশ, যেমন এটা হতে পারে 20% এরকম শিক্ষার্থী রয়েছিল, কিন্তু বাকি 80%-এর কিন্তু এই দিকটা খুবই ভালো হয়েছে, যেন পরীক্ষাটা না হয়, এটাই আমরা চেয়েছিলাম। কারণ আমার যারা ক্লাসমেটরা, তারা যে গ্রামে যারা থাকে, আপনারা জানেন অনেকেই কলেজে ভর্তি হয় গ্রাম থেকে এসে বা বিভিন্ন অন্যান্য জেলা থেকে এসে, তো তারা যে হোস্টেলে থাকতো, যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো তখন কিন্তু তারা জানতো না যে আসলে কয়দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ। তারা সেভাবে প্রস্তুতি নিয়ে তারা আবার বাসায় চলে আসলো। আমাদের এই যে শিক্ষার্থী যে বিষয়টি বললেন, আসলে এদের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3%। আমরা এই বিষয়টাও অ্যানালাইসিস করেছি যে কি পরিমাণ শিক্ষার্থীদের মান উন্নয়ন হয়, কি পরিমাণ শিক্ষার্থী জেএসসি তে ভালো করলো, এসএসসি তে কিছুটা খারাপ করলো, এইচএসসি তে আবার তারা যে এসএসসি চেয়ে ভালো করলো, এই বিষয়টা কিন্তু আমাদের অ্যানালাইসিস করা আছে। সংখ্যা একেবারেই কম, সর্বোচ্চ 2%ও হবে না। আমাদের মূলত কিন্তু সারা দেশে 16 লাখ শিক্ষার্থীর মধ্যে 14 লাখ শিক্ষার্থীদের মধ্যে মাত্র 16,000 হচ্ছে মান উন্নয়ন পরীক্ষার্থী, এবং সারা প্রতি পরীক্ষায় সর্বাধিক 100 থেকে 200-র মতো শিক্ষার্থীর মান উন্নয়ন হয়। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট রোল না, তারপরেও আমরা তাদের বিষয়টাও বিবেচনা করবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। অধ্যাপক আরিফিন সিদ্দিক, একটি বিষয় যে শিক্ষার্থী বলছিল যে জিএসসির ফলাফল খারাপ, এসএসসি খারাপ, কিন্তু এইচএসসি তে খুব ভালো করার একটি চিন্তা, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলে যে পরপর সব পরীক্ষায় খারাপ করে হঠাৎ কি একটি পরীক্ষায় খুব ভালো করে ফেলা যায় কিনা, বা এই যে যারা এভাবে চিন্তা করছে তাদের কি আসলে আমরা ছোট মানুষ, তাদেরকে কাউন্সেলিং করার জন্য কি বলতে পারি? না, আমার মনে হয় যে আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব যে কথা বললেন, পরিসংখ্যান দিয়েই তো বললেন। তবে এটা তো ঠিক যে এর মধ্যে ব্যতিক্রম আছে, কেউ এসএসসি হয়তো খারাপ করেছে, এইচএসসি ভালো করবে, আবার এসএসসি ভালো করেছে, এইচএসসি খারাপ করবে। আমি তো শুরুতেই বলেছি যে কোনো ডিসিশনই পারফেক্ট হবে। যেমন ধরেন একাদশ দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করেছে, সেখানে তারা বিভিন্ন পরীক্ষা দিয়েছে, একাদশ শ্রেণী চূড়ান্ত পরীক্ষা দিয়েছে, দ্বাদশ শ্রেণীতে সেন্টার পাওয়ার জন্য টেস্ট পরীক্ষা দিয়েছে। এই মার্কসগুলো যদি বোর্ডের কাছে থাকতো আগে থেকে, সেইটাকেও একটা ওয়েটেজ দেওয়া যাবে। জেএসসি, এসএসসি এবং একাদশ দ্বাদশ শ্রেণী। একদম শেষ পর্যায়ে একজন শিক্ষার্থী আপনার কাছে প্রশ্ন করেছে অধ্যাপক আরিফিন সিদ্দিক, যে তাদের যে এইচএসসির যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে, এগুলোকে কি একটু মূল্যায়নে আনা যেত কিনা? কলেজের যে সেটাই আমি বলছিলাম যেটা মূল্যায়নে যদি আনা যেত আরো সমন্বিত হতো। জি, তার একটু প্রশ্নের উত্তরটা একটু আমি নিয়ে নিই। অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, আপনি যেহেতু আছেন এখন আমাদের সঙ্গে, একটু কি আনা যেত কলেজের পরীক্ষাগুলোকে এখানে মূল্যায়নে? কিন্তু হঠাৎ করে হয়তো এটা এখন সম্ভব। স্যার যথার্থই বলছেন যে আমরা কিন্তু এই বিষয়টাও অ্যানালাইসিস করেছি। আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যারা ভালো ফল করেছে এবং যারা খারাপ করেছে তাদের ফলগুলি এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল আমরা নিয়ে এসেছিলাম এবং সেটিও অ্যানালাইসিস করে দেখেছি। এবং এখানে সমস্যাটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণীর যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলি হয়, ওই পরীক্ষায় শিক্ষার্থীরা যে ফল করে আমাদের তথ্যে বলে তার চেয়ে তারা বোর্ডের যে চূড়ান্ত পরীক্ষা হয় সেই পরীক্ষায় তারা অধিকতর ভালো ফল। আচ্ছা, সেই জন্যই আপনারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক এবং অধ্যাপক আরিফিন সিদ্দিক।